হ্যালো স্টুডেন্ট, তো ফের আসলো একটা ক্লাসে। আজ করাবো তোমাদের অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি 10 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো ভালো করে দেখানো। আজকে 10 নম্বর স্কুল করাবো। পেজ নাম্বার চলে এসো 145 পেজ। চলো 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো আমরা শুরু করে দেবো। দেখো এখানে 10 নম্বর স্কুলের দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের যে দেওয়া আছে এর 2/3। দেখো এর বলতে গুণ, এর 2/3 গুণ করে দিলাম সমান সমান বি এর 75%। বি গুণিত এর বলতে গুণ 75%। 75% বলতে 75/100 করবা, শতকরা পার্সেন্টেজ নিচে 100 হয়। তাহলে এভাবে আমাদের আছে। তাহলে H/B আমাদের বের করতে হবে এখান থেকে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে যদি আমি একটু সরল করি, এটাকে 25 দিয়ে কাটাকাটি করো। 25 3 75 আর 25 4 100। 25 দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে আমাদের রয়ে গেল, লক্ষ্য করো এই যে এটা, এই যে এ মানে এখানে যদি 2a বলে দিই, এটাকে 2a/3 এটা আছে। আর এখানে 3b, 3b বা এটা 4 আছে। এভাবে দাঁড়ালো জিনিসটা, গুণ করে দিলাম 2a/3। আর এখানে এই যে 3b বা এই যে 4টা নিচে দিলাম। আচ্ছা, এখান থেকে আমাদের H/B বের করতে হবে। দেখো আমরা কীভাবে বের করব। আমরা কাজ করি, আমরা না কণাকণি গুণ করে নেব, বর্জ্যগুণন যেটা বলা হয়। দেখো আমি এইভাবে গুণ করি, এই যে 4 2 8। তো এখানে বা দিলাম 4 2 8 এ সমান সমান এদিকে 3 3 9 9b। এভাবে কণাকণি গুণ করতে পারবা, একে বর্জ্যগুণন, ঠিক আছে, এভাবে বলা হয় সমাধান নিয়ম অনুসারে। আচ্ছা, এবার এখান থেকে আমরা করব, দেখো এ আছে তো, এর নিচে এই যে বিকে নিয়ে আসলাম সমান সমান, আর এখানে যে 9 আছে 9-এর নিচেই 8কে নিয়ে চলে আসলাম। দেখো এভাবে কিন্তু আমরা করতে পারবো। এটাও কিন্তু বর্জ্যগুণের নিয়ম অনুসারে যদি কণাগুণি গুণ করো, এদিকে 8a পাবা আর এদিকে গুণ করে 9b পাবা। তাহলে এটা থেকে এটা যদি হয় তাহলে এটা থেকে এটা করতে পারবা। তাহলে আমাদের যে বের করতে বলেছি H/B, এবার দেখো আমাদের বেরিয়ে আসবে। দেখো a/b-কে H/B লিখলাম, আর এখানে 9/8কে আমরা লিখবো 9:8। তাহলে অ্যান্সার হয়ে গেছে H/B সমান সমান 9:8। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চাষবো 1-এর 2 নম্বরেরটা। দেখো কি বলছে প্রশ্নটা এখানে। 15 টাকা কিগ্রা দরের চালের সঙ্গে 20 টাকা কিগ্রা দরের চাল 2:3 অনুপাতে মিশ্রিত করা হলো। এই মিশ্রণে প্রতি কিগ্রার মূল্য কত? মিশ্রণ করার পর প্রতি কিগ্রার মূল্য চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো 15 কিগ্রা আর 20 কিগ্রা চাল মিক্স করবে কি অনুপাতে? 2:3 অনুপাতে। মানে 15 কিগ্রা দরের চাল 2 ভাগে মেশাবে, আর 20 টাকা কিগ্রা দরের চাল সেটা 3 ভাগে মেশাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 15 টাকা দরের 2 কেজি চাল, এই যে 2 অনুপাত আছে, তো 15 টাকা দরে 2 কেজি চালের দাম আমরা বের করে নেব, ঠিক আছে। 15 টাকা দরের মানে 1 কেজি চালের দাম যদি 15 টাকা হয়, তাহলে যে 2 থেকে আমরা ধরে নেব 2 কেজি চালের দাম কত হবে। তা আমরা লিখব এখন 15 টাকা দরের 15 টাকা দরে 2 কেজি চালের দাম, 2 কেজি চালের দাম। চালের দামটা হবে, লক্ষ্য করো এই যে দেখো 1 কেজির দাম 15 টাকা, তো 2 কেজির দাম 15 দিয়ে গুণ করে নেবা, 15 গুণিত 2 এত টাকা, ঠিক আছে। এটা আমাদের টাকা দাঁড়াবে। এটা যে গুণ করে নিয়ে আমরা পেয়ে যাব 30 টাকা। এবার 20 টাকা দরের 3 কেজি চালটা নিব। দেখো এখানে 2×3 মানে 20 টাকা দরে 3 কেজি ধরবো। তো এবার আমরা করব যে 20 টাকা দরের 3 কেজি চালের দাম। তাহলে 20-কে 3 দিয়ে গুণ করতে হবে, টাকা 3 দিয়ে 6 শূন্য বসে দাও, 60 টাকা। তাহলে এবার দেখো আমরা মোট চাল আর মোট টাকার পরিমাণ বের করব। মোট চাল কত? 2 কেজি 3 কেজি। তাই এখানে বের করব আমরা মোট চালের পরিমাণ। মোট চালের পরিমাণ
2 + 3 কেজি 5 কেজি, মোট চাল হচ্ছে 5 কেজি। আর মোট চালের দামটা বের করে নেব, যে 30 টাকা আর 60 টাকা। মোট চালের দাম 30 টাকা যোগ 60 টাকা, তাহলে এটা আমাদের হয়ে যাবে 30 আর 60 যোগ করে 90 টাকা। ঠিক আছে, মোট চালের দামও পেয়ে গেলাম 90 টাকা। এবার যেটা কথাটা বলেছে, এই মিশ্রণে যে মিক্স করা হয়েছিল, তাহলে এই মিশ্রণে প্রতি কিগ্রার মূল্য কত হবে? প্রতি কিগ্রা দেখো, মানে এখন টোটাল যে মিশ্রণ, চাল হচ্ছে 5 কেজি আর দাম হচ্ছে 90 টাকা, তাহলে 5 কেজির দাম 90 টাকা মিশ্রণের চাল। তাহলে 5 কেজির দাম 90 টাকা হলে 1 কেজি দাম কত হবে? 90কে 5 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা লিখব যে মিশ্রণে বা মিশ্রিত লিখছি, দেখো মিশ্রিত প্রতি কিগ্রা চালের যে মূল্যটা দাঁড়াবে, এই যে 90 টাকাকে চালের পরিমাণ দিয়ে ভাগ করে দাও, 5 কেজি চাল দিয়ে ভাগ করে দেবো। এটা যে কাটাকাটি করো, 5 একে 5, এখানে 4 আসবে 40, 5 8 40, তাহলে এটা পেয়ে যাবো আমরা 18 টাকা পেয়ে যাবো। মিশ্রিত প্রতি কিগ্রা চালের যে মূল্যটা দাঁড়াবে কত? 18 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 18 টাকা অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসবো আমরা 3 নম্বরে, 1-এর-3। দেখো এখানে আমাদের যেটা দেওয়া আছে সমীকরণটা, x × 3 - 2/x সমান আছে 3/x আছে। তা বলছে এখান থেকে এই রাশিটার মান বের করতে বলেছে, x - 1/x এর মানটা কত হবে। তাহলে দেখো আমরা এখান থেকে এর মানটা বের করব। আমরা কাজ করি, এখানে এক্সটা আমরা এই যে এখানে আছে না, লক্ষ্য করে আমরা এখানে যেটা করতে চাইবো, আমরা যদি এখানে গুণ করে দিই, দেখো এক্সটার ভিতরে যদি গুণ করে দিই কত হচ্ছে দেখো তো, এটা এক্স আর 3 গুণ করে এটা 3x হবে মাইনাস, আর এখানে যদি গুণটা করো এটা কিন্তু এক্স কেটে যাবে উপর নিচে, তাই তো। আমি এখানে তোমাদের দেখাই, তাহলে এক্স গুণিত 2/x, এই যে দেখো এক্স গুণিত 2/x, আর এদিকে 3/x তো আছে, থাক, এই যে এক্স কেটে যাবে, তো এখানে শুধু -2 থাকবে এখানে। আচ্ছা, এখন আমরা কাজ করি, আমরা বা এই যে আমাদের 3x আছে এটাকে বাঁদিকে নিয়ে আসি, না -3/x, আর এখানে -2 ছিল, -2টা এদিকে নিয়ে আসবো, এদিকে শুধু আমরা 2 করে দিলাম। এবার এখান থেকে 3 কমন নাও, 3 কমন নিলে দেখো এটা x মাইনাস এখানে 1/x হয়ে যাবে, 3টা কমনে নিয়েছো, আর এদিকে 2 তো আছে। তাহলে আমাদের দেখো x - 1/x এর মানটা যদি বের করি, 3টাকে 2-এর নিচে নামাতে পারবা, 2/3। দেখো আমাদের কিন্তু এই রাশির মানটাই কিন্তু বের করতে বলেছিল, লক্ষ্য করো, তাই না। তাহলে এই রাশির মানটা কত পেয়ে গেলাম? 2/3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যা শুধু অঙ্কটাকে গুণ করে, ঠিক আছে, একটু সাজিয়ে নাও, কমন নাও, তারপরে কিন্তু মানটা চলে আসবে। পরে দেখো 4-এরটা, আচ্ছা 3টি রাশি আছে, এদের লসাগু বের করতে বলেছে। আচ্ছা দেখো, আমি এখানে প্রথম রাশিটা যদি ভাঙাই, লিখব প্রথম রাশি। প্রথম রাশিটা আছে 9ab², এটাকে নিয়ে আমরা উৎপাদকে ভেঙে নেব। 9 আছে না, 3 3-এর 9 করো, এ তো এ থাকলো, আর b², মানে দুটো বি আছে, b², তাহলে এখানে b গুণিত b করবা। এভাবে প্রথম রাশিকে উৎপাদকে ভেঙে নেবা। এবার দ্বিতীয় রাশিটাকে ভাঙবো, তাহলে আমি লিখব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটাকে লিখে নিই, আমাদের আছে 3a²c আছে, দেখো 3a²c। আচ্ছা 3 তো ভাঙবে না, মৌলিক সংখ্যা এটা, আর a²টাকে a গুণিত a ভাঙো, আর cটা বসিয়ে দিলাম। এবার আমরা তৃতীয় রাশিটা আসবো, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা আছে 12a²c², 12a²c² আছে। 12কে যদি উৎপাদকে ভাঙাও, 2 গুণিত 2 গুণিত 3 হবে, কারণ 2 2 4, 4 3 12, ঠিক আছে। তোমাদের অসুবিধা হলে লসাগু করে নেবা, 12 লসাগু করলে এই সংখ্যাগুলো পাবা। a² আছে তো a গুণিত a, c²কে তোমরা লিখো c গুণিত c। আচ্ছা,
এবার দেখো আমরা তিনটি রাশিকে এখানে ভেঙে নিয়েছি, এখন আমরা লসাগু করব তিনটি রাশির। আমরা লিখব এখানে লসাগু। দেখো লসাগু নিয়মটা দেখো, আগে দেখো কারা মিলছে। এখানে 3, এখানেও 3 আছে, আর এখানেও 3 আছে। 3 জায়গা থেকে 3 পেলাম, তাহলে একটা 3 আমি নিয়ে নিলাম। তারপরে দেখো এই 3, দ্বিতীয়তে 3 নাই, আর তৃতীয়তেও 3 নাই। তার প্রথমে 3 পেলাম যেহেতু, এই 3টাকেও নিয়ে নেব। ঠিক আছে, এবার এ দেখো, একে দাগ মারলাম, তাহলে এ প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, দাগ মারলাম, তৃতীয় রাশিতে এ আছে, দাগ মেরে দিলাম। তা 3 জায়গা থেকে এ মিললো, তাহলে একটা এ নিয়ে নেব। 3টা এ মিলে গেছে, তো একটা এ নেব। আবার দেখো এ লক্ষ্য করো, প্রথম রাশিতে এ নাই, কিন্তু দ্বিতীয় রাশিতে এ আছে, আর তৃতীয় রাশিতে এ আছে। তাহলে এই যে 2 জায়গায় মিললো, এই 2 জায়গায় এ মিলেছে, তো দুটো এর জন্য একটা এ নেবা। এই যে এই দুটো এর জন্য একটা এ নিয়ে নিলাম। আচ্ছা, এ দেখো এর আর কোনো কাজ নাই, মানে এ নাও হয়ে গেছে কমপ্লিট। এবার বি লক্ষ্য করো, চলে এসো বি। এখানে দ্বিতীয় রাশিতে বি নাই, তৃতীয় রাশিতেও বি নাই, তবু আমরা বিটা নিব। এই বিটাকে নিয়ে নিলাম, এই বিটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মিললেও নেব, না মিললেও নেব। আচ্ছা, প্রথম রাশি তো সব দাগ মারা হয়ে গেছে। দ্বিতীয় রাশি দেখো আমাদের সিটা আছে শুধু, তাহলে এখানে সি আর এখানে একটা সি আছে। এই দুটো সির জন্য আবার একটা সি নিলাম, আর এই সিটাতে বেঁচে ছিল, এই সিটাকেও দাগ মেরে নিয়ে নাও। তো এভাবে দাগ মেরে নেবা, দেখবা প্রত্যেকটা আমাদের নেওয়া হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের দুটো 2 ছিল, এই দুটো 2কে ছাড়া পড়ে গেছে, তাহলে আমরা এই দুটো 2কেও নিয়ে নেব। তাহলে এখানে গুণ দিয়ে 2 গুণিত 2 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নিতে পারতাম এই যে 3 গুণিত 3, 3 নিয়েছিলাম, আবার এই দুটো 2কে নিয়ে নিতে পারতাম। তো যাই হোক, আমি পরে নিলাম, কোনো অসুবিধা নাই, গুণের আকারে আছে। এবারে সংখ্যাগুলো গুণ করে নাও, 3 3 9, 9 দিয়ে 18, 18 দিয়ে 36। তাহলে আমরা দেখো এই 4টা সংখ্যায় গুণ করে আমরা 36 পেয়ে গেলাম। এ আর এ গুণ করে হবে এ স্কোয়ার, বি বি গুণ করে হবে বি স্কোয়ার, সি সি গুণ করে হবে সি স্কোয়ার। দেখো এই যে আমাদের লসাগু। তাহলে এই 3টি রাশির লসাগু এভাবে আমাদের বের করে নিতে হবে। পরের প্রশ্নতে আমরা আসব 5এরটা। দেখো ত্রিভুজ এবিসি এর 3টি কোণের অনুপাত দেওয়া আছে, তাহলে এখান থেকে বৃহত্তম কোণটির মান বের করতে বলেছে। আচ্ছা, এই 3টি কোণকে আমি ধরে নিচ্ছি। প্রথম কোণটাকে 2 আছে না, অনুপাতটা আমি লিখি 2:3 3:7 আছে। তাহলে 2 থেকে প্রথম কোণটাকে আমি ধরে নিলাম 2x, আর 3 থেকে, ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি, 2 থেকে প্রথম কোণটাকে 2x ধরলাম, 3 থেকে 3x ধরে নিলাম, আর 7 থেকে আমরা এই যে 7x ধরে নিলাম। এইভাবে অনুপাত থেকে 3টি কোণকে ধরে নিলাম, প্রথম কোণ, দ্বিতীয় কোণ আর তৃতীয় কোণ। তাহলে ত্রিভুজের যে 3টি কোণ দাঁড়ালো, ত্রিভুজের 3টি কোণের যোগফল যদি আমরা বের করতে চাই, সেটা কিন্তু 180 ডিগ্রি হবে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এদের 3জনকে যোগ করি, 2x প্লাস 3x প্লাস 7x। তাহলে এদের যোগফলটা তোমরা পেয়ে যাবে 180 ডিগ্রি। এটা মনে রাখবা, যে কোনো ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা 180 ডিগ্রি বলতে পারবো। এবার এখান থেকে সমাধান করে x এর মান পাবো। তাহলে দেখো এটা 2x 3x 7x, এটা 5, এদিকে 7, 5 7 12, এটা হয়ে গেল আমাদের 12x। এদিকে আছে 180 ডিগ্রি। আমরা যদি কাটাকাটি করি, দেখো তো আমরা 6 দিয়ে করি, 6 2 12 করলাম, আর 6 3 18। এই দেখো এবার 2 30কে কাটাকাটি করলে এটা 15 পেয়ে যাবো, 15 ডিগ্রি। তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম 15 ডিগ্রি। এক্স মান পেয়ে গেলে এবার দেখো বৃহত্তম কোণ, যেটা আমাদের 7x দেখতে পাচ্ছ, 2x 3x 7x, এটা বড় কোণ। তাহলে আমরা এখানে বৃহত্তম কোণটি বের করবো। বৃহত্তম কোণটি 7x ছিল না, তাহলে এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো 15। এই যে দেখো, তাহলে আমরা 15 সাথে গুণ করে নেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। 15 সাথে গুণ করে তোমরা পেয়ে যাবে 105 ডিগ্রি। তাহলে এই হচ্ছে বৃহত্তম কোণটি, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 1-এর 6 নাম্বার, 1-এর 6 প্রশ্নটা। এবিসি একটি ত্রিভুজ আছে, যার এ কোণটা 60 ডিগ্রি, সি কোণটা 30 ডিগ্রি। তার ত্রিভুজটির বাহুগুলিকে ক্রমানুসারে সাজাতে বলেছে। ক্রমানুসারে মানে ছোট থেকে বড়, এভাবে করে আমরা সাজাতে পারবো। ঠিক আছে, ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও। ঠিক আছে, তো দেখো আমরা এখানে আমি ত্রিভুজটা আঁকার চেষ্টা করি। এই যে আমাদের ধরো ত্রিভুজ, তা ত্রিভুজের নাম আমি দিয়ে দিলাম এবিসি, নাম দিয়ে দিলাম এবিসি।
তাই এ কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে, আর সি কোণটা এই কোণটা আমাদের বলে দিয়েছে 30 ডিগ্রি। তাই দেখো আমরা বি কোণটা কিন্তু বের করতে পারবো। কোনো ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়া যায়, সেটা পাওয়া যায় এই নিয়মে। দেখো আমরা যদি এখানে বি কোণটা বের করতে চাই, তাহলে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দাও, 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে বি কোণটা পেয়ে যাবো, দেখো এখানে 180 ডিগ্রি, আর এটা যোগ করো, এটা 90 ডিগ্রি পাবা। তাহলে বি কোণটা হবে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে এটা 90 ডিগ্রি পাবা। তাহলে বি কোণটা কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, মানে ত্রিভুজটা একটু এইভাবে হবে। ত্রিভুজটাকে যেভাবে তৈরি করি, এটা সমকোণী ত্রিভুজ আছে। এই দেখো আমরা এখানে এ, এখানে বি, আর এটা সি। এই কোণটা 60 ডিগ্রি, আর এই কোণটা 30 ডিগ্রি, আর এই কোণটা পেলাম 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ আছে এখানে। তাহলে দেখো কোণগুলো তো পেয়ে গেছি। এবার এই কোণগুলিকে দেখে আমরা এই যে বাহুগুলিকে আমরা বড় থেকে ছোট সাজাতে পারবো। তাহলে লক্ষ্য করে এখানে বড় বাহু কোনটা হবে, দেখো যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড় হয়। তাহলে বৃহত্তম বাহুটা হয়ে যাবে আমাদের এখানে অতিভুজটা। সমকোণী ত্রিভুজের বড় বাহু অতিভুজ হয়। তাহলে এখানে আমরা লিখব, অতএব যে লিখে দেবো, দেখো এই যে এসি, এসিটা কিন্তু আমাদের বড়, এই বড় চিহ্ন দিলাম। আচ্ছা, এসি বড় পর দেখো এই যে 60 ডিগ্রি কোণটা আছে, 60 ডিগ্রি বিপরীত বাহুটা, মানে যে কোণটা এখন এই দুটো কোণ দাঁড়ালো, তাই এই দুটো কোণের মধ্যে 60 ডিগ্রি কোণটা বড়, তো 60 ডিগ্রি বিপরীত বাহুটা বিসি, তাহলে বিসি বড় হবে। তারপরে এবার 30 ডিগ্রি যেটা হচ্ছে এবি, তারপর এখানে এবি লিখে দেবো আমরা। ঠিক আছে, মানে এখানে আরেকটু ত্রিভুজ ভালো করে তৈরি করি, এটা ছোটো হবে, বিসিটা বড় হবে, মানে এইভাবে করে হবে আমাদের ত্রিভুজটা, এইরকম করে হবে ত্রিভুজটা। ঠিক আছে, আবার ছবিটা একটু ভালো করে দেখালাম। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি। এটা বড় বাহু, তারপরে এটা বড়, তারপরে এই বিটা। দেখো এই যে বাহুগুলোকে যে ক্রমানুসারে সাজাতে বলেছিল, তার এই যে আমাদের দেখো বড় থেকে ছোট, তাই এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবচেয়ে বড় বাহু এসিটা, তারপরে বড় বিসিটা, তারপরে হচ্ছে এবিটা। পরের পেজে আমরা আসি, 146 পেজে চলে এসো, 2-এর দাগের অঙ্ক করলো। আচ্ছা, 2-এর দাগে এগুলো পাটিগণিত অঙ্ক, এগুলো যেগুলো বইয়ের বাইরে থাকবে সেই অঙ্কগুলো করাবো। বইয়ের বাইরের প্রশ্ন দেখো, এই যে 2-এর দাগের 4 নম্বরটা, এটা বইয়ের বাইরের প্রশ্ন আছে, আর 6 নম্বরটা এটাও বইয়ের বাইরের প্রশ্ন আছে। তো চলো আমরা আগে 2-এর 4 নম্বরটা করাই। কী বলছে দেখো, 2-এর 4 নম্বর প্রশ্নটা, 30% কমানোর ফলে একটি সংখ্যা 210-তে পরিণত হয়। মানে কোনো একটা সংখ্যাকে 30% কমালে 30% কমালে সংখ্যাটি হয়ে যাবে 210। ঠিক আছে, এবার সংখ্যাটিকে শতকরা কত বাড়ালে সেটি 450-এর পরিণত হবে, শতকরা কত বাড়িয়ে 450-এ পরিণত হবে। তাহলে আমরা প্রথমে দেখো সংখ্যাটিকে ধরে নিচ্ছি, আমরা ধরি সংখ্যাটিকে আমি x ধরে নিলাম। তাহলে এখানে যেটা বলেছে প্রথম কথাটা, তো সংখ্যাটিকে কত কমাবে, 30%, মানে সংখ্যাটি তো ছিল x মাইনাস, কমাচ্ছে বলে বিয়োগ দিব, আর এক্সের এই যে x বলতে এক্সের 30%, মানে x গুণিত 30%, 30/100 করে দিলাম। এই যে দেখো, তাহলে এভাবে সংখ্যাটিকে 30% কমালে কমিয়ে কত হবে, 210 হবে। এই যে 210, এভাবে কিন্তু প্রথম শর্তটা বলেছে। তাহলে আমরা এভাবে সমীকরণটা গঠন করতে পারবো প্রশ্ন অনুসারে। তাহলে এখান থেকে সরল করে আমরা এক্সের মানে পেয়ে যাবো। আচ্ছা, এখানে একটা শূন্য আমি কেটে দিলাম। আচ্ছা, এবার আমাদের এখানে এটা এক্স মাইনাস, এটা আমাদের 3x/10, আর এদিকে 210 সমাধান করব। লসাগু করছি, দেখো এখানে 10 লসাগু, এটা 10x, এটা হয়ে গেলে আমাদের 3x নেমে যাবে, এক্সের সঙ্গে 10 গুণ হয়ে যাবে, আর 10 মিলে গেলে 3xটা নামিয়ে দেবা। 10x থেকে 3x যদি বিয়োগ করো, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 7x, নিচে 10, আর এটা আছে 21, 0। আচ্ছা, 7 3 21, আর 0টা বসিয়ে দেবো। তাহলে এখানে x সমান এই যে 30 আর 10-এ গুণ করবো, এটা কিন্তু আমাদের হয়ে যাবে 300 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে x এর মান পেয়ে গেলাম, মানে সংখ্যাটি পেয়ে গেলাম 300। আচ্ছা, সংখ্যাটি যদি 300 যদি আমরা পেয়ে যাই, তাহলে এই 300 সংখ্যাটি হবে 450 কখন, তাহলে 450 থেকে 300 বিয়োগ করে যেটা পাবো, তাহলে সেটা আমাদের যোগ করতে হবে, মানে এর সঙ্গে কত যোগ করলে 450 হবে, তাই তো। 450 থেকে 300 বিয়োগ করলে বুঝতে পারবো কত আমাদের বাড়াতে হবে, কত বাড়ালে 450 হবে, আর সেই বাড়ানোটাই শতকরা বের করতে বলেছে। তাহলে কত বাড়াতে হবে, তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যাটিকে বাড়াতে হবে
সংখ্যাটিকে বাড়াতে হবে 450 থেকে 300 বিয়োগ করো। এই যে সেটা হবে, বিয়োগ করে দেখো, এটা 0, 5টা নেমে যাবে, আর 3-এর বদলে 4, 1 দিলে 150 বাড়াতে হবে আমাদের। তাহলে অতএব দিয়ে করবো এবার শতকরা সংখ্যাটিকে বাড়াতে হবে। তাহলে অতএব শতকরা সংখ্যাটিকে বাড়াতে হবে। দেখো শতকরা কীভাবে সংখ্যাটিকে বাড়াতে হবে এটা বুঝো। দেখো যেটা বাড়লো 150 উপরে লিখবা, আর নিচে দেখো 300 থেকে বাড়াতে হবে 150 না, আর 300টা তোমরা নিচে লিখবা। 300 থেকে তো বাড়াতে হবে, তো যেটা বাড়বে সেটা উপরে, আর কত থেকে বাড়াতে হবে 300 থেকে সেটা নিচে, আর শতকরা যেহেতু বাড়াতে হবে তার জন্য 100 দিয়ে গুণ করে দেবা। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব যে সংখ্যাটিকে শতকরা কত বাড়াতে হবে। দেখো এখানে 2 শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 5 15, আর 0টা বসে যায়। তাহলে আমাদের দেখো অ্যান্সারটা দাঁড়িয়ে যাবে 50। শতকরা যেহেতু আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, তার সংখ্যাটিকে শতকরা 50% যদি বাড়ানো হয়, তাহলে সেই সংখ্যাটি মানে যে 300 সংখ্যাটি কত হয়ে যাবে, আমাদের 300 সংখ্যাটি হয়ে যাবে 450 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটা 50% আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন 2-এর 6 নম্বর, যেটা বইয়ের বাইরের প্রশ্ন। পাটিগণিত অঙ্কগুলো এই যে দেখো বইয়ের বাইরের প্রশ্নগুলোই শুধু করাবো, আর শুধুমাত্র তোমাদের জ্যামিতিক প্রয়োগগুলো কিন্তু করাই প্রত্যেক স্কুল থেকে। 8-এর দাগের বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও করাবো। তো বইয়ের বাইরের অঙ্ক যেটা আমরা পেয়ে গেছি 2-এর 6 নম্বরটা, এখন করাবো 2-এর 6 নম্বরটা। 2-এর 6 তো কী বলছে, রশিদপুরের মহেশ গোয়ালা তার 8টি গরুকে 15 দিন ধরে 4 কাহন খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 10টি গরুকে 72 দিন খাওয়াতে কত কাহন খড় মজুত রাখতে হবে। আচ্ছা, তার প্রথমে দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো আমাদের এখানে কতটি গরু আছে, গরুর সংখ্যা। হ্যাঁ, প্রথমে আছে গরু, 8টি গরু আছে। তাহলে গরুর সংখ্যা আমি এখানে যেহেতু সাজাই গণিতের ভাষার সমস্যাটি, সেটা আমরা লিখব গরুর সংখ্যা। যেখানে আছে গরুর সংখ্যা যেটা আমাদের টি আছে, গরুর সংখ্যা। তারপরে কত দিন, মানে দিন সংখ্যা, আমি দিন শুধু লিখে দিলাম। আর এখানে দেখো 8টি গরুকে 15 দিন ধরে কত কাহন খড় খাওয়াবে, 4 কাহন। তাহলে এখানে আমরা দিয়ে দেব কাহন, এই যে কাহন। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দেখি 8টি গরু আছে, প্রথমে 8টি গরু 15 দিন ধরে খাওয়াবে, 15 দিন ধরে কত কাহন খাওয়াবে খড়, 4 কাহন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের দেখো এই যে কাহন জিনিসটা তোমরা দেখবা যে গ্রামের সাইডে দেখবা যে বড় করে একটা সিমেন্ট বালি তৈরি করে একটা বড়, যেটাকে অনেকে গ্রাম্য ভাষায় নান বলা হয়। ঠিক আছে, এই যে কাহন এভাবে আমাদের থাকে অর্ধবৃত্তাকার, এভাবে আমাদের থাকে একটা কাহন। ঠিক আছে, এখানে ঘাস খায় যে গরু, তো একে কাহন বলা হয়। এটা সিমেন্ট বালুতে তৈরি করা হয়। তো কত খড় কাহন, প্রথমে 4 কাহন, এই যে 4 কাহন খড় খাবে। 8টি গরু 15 দিনে যে কত কাহন খড় খাবে, 4 কাহন খড় খাবে। আচ্ছা, তার এরপরে দেখো, এরপরে আমাদের 10টি গরু আছে। 10টি গরু কত দিনে, এই যে 72 দিন। 10টি গরু 72 দিনে কত কাহন, মানে এখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন, আমাদের বের করতে হবে কত কাহন খড় খাবে। তা দেখো আমরা ওই ত্রৈরাশিক নিয়মে আমরা করবো অঙ্কটাকে। তাহলে এখানে আমরা যদি দেখাই যে গরুর সংখ্যা আর এদিকে দেখাবো কাহন সংখ্যা, তাহলে গরুর সংখ্যা আর কাহন সংখ্যা দেখো 8টি গরু 4 কাহন খড় খাবে, তা 10টি গরু কি বেশি খাবে না? তাহলে এখানে কিন্তু বেশি হবে, এটা প্রথমটা আমরা পেয়ে যাচ্ছি বেশি, এই যে বেশি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একবারে বের করব। দেখো এই যে কত কাহন খড় খাবে, তাহলে আমরা লিখব নির্ণয় কাহনের সংখ্যা। ঠিক আছে, কত কাহন খড় খাবে সেটা বের করতে বলেছে, কাহনের সংখ্যা। এই দেখো, তাহলে সমান
তাহলে এই যে দেখো এখানে বেশি বুঝলাম যে বেশি কাহন খোর খাবে, তাহলে বেশিতে আমাদের যে ভগ্নাংশটা দাঁড়াবে 10/8, মনে রাখবা যখন বেশি পাবা 10/8, বড়টা উপরে ছোটোটা নিচে। এবার দিন আর কাহন এর সম্পর্কটা বের করো। 15 দিন ধরে খাবে গরু, কত কাহন খাবে? 15 দিন ধরে 4 কাহন খাবে। এখন 72 দিনে খাবে, তাই তো? 15 দিনে 4 কাহন যদি খায় খোর, তাহলে 72 দিনে কিন্তু বেশি কাহন খোর খাবে, তাই তো? এখানেও কিন্তু বেশি দাঁড়াচ্ছে, এটাও এখানেও আমি লিখে দেবো বেশি। এই জিনিসটা বুঝো, কম না বেশি। বেশির জন্য দেখো এই যে 72টা উপরে হবে আর 15টা কিন্তু নিচে হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে গুণ দিয়ে দেবা, এই যে এটা আমাদের 4 সংখ্যাটা আছে না, এই যে 4টার সাথে গুণ দিয়ে দেবা। তাহলে এইভাবে কিন্তু আমরা কাহনের সংখ্যা বেরিয়ে আসবে, ঠিক আছে? এই যে 10টি গরু 72 দিনে কত কাহন খোর খাবে সেটা কিন্তু দেখো এভাবে বেরিয়ে আসবে। এতটি কাহন। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, দেখো 4 2 8, 2 দিয়ে 72কে কাটাকাটি করো, 2 3 6, 2 6 12, আচ্ছা 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে 10 আর 5 3 15, আচ্ছা 3 আর 36কে কাটাকাটি করো, 3 1 3, 3 দিয়ে 6, তাহলে আমাদের শুধু বাঁচলো, লক্ষ্য করো এদিকে 12, এদিকে 2 বাঁচলো। তাহলে 12 আর 2 গুণ করলে কত হবে? এই যে 2 গুণিত 12 বাঁচলো তো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের এই যে দেখো 24 কাহন খড় খাবে, খড় লাগবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এইভাবে ত্রৈরাসিক নিয়মে তোমাদের করে নিতে হবে, খুব সহজে তোমরা করে নিতে পারবা। পরে বইয়ের বাইরের প্রশ্ন সবগুলো বই থেকে পেয়ে যাবা, ঠিক আছে? আমি চলে আসবো জ্যামিতিক প্রয়োগগুলো, 8 দাগে জ্যামিতিক প্রয়োগগুলো করাবো। আর এই প্রশ্নগুলো সব বই থেকে আছে, ঠিক আছে? এগুলো বই থেকে আছে বলে আমি কিন্তু ছেড়ে দিলাম। যদি বইয়ের বাইরে প্রশ্ন থাকতো করিয়ে দিতাম। বইয়ের প্রশ্নগুলো এই জন্য করাচ্ছে না যে বইয়ের প্রশ্নগুলো তোমাদের চিন্তা নাই, তোমরা বইয়ের প্রশ্নগুলো যদি ক্লাস দেখতে চাও তো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু পরপর বইয়ের অঙ্কগুলো দেখতে পাবা, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। চলো আমরা চলে আসবো 8 দাগের জ্যামিতিক প্রয়োগগুলো। 8 দাগের জ্যামিতিক প্রয়োগ, যে 1 নম্বরটা দেখো, এটা কিন্তু আমরা আগের ক্লাসে করে দিয়েছি। 8 নম্বর স্কুলে তোমরা যাবা, সেখানে দেখবা 8-এর 3 নাম্বারটা, 8-এর 3-এর প্রশ্নটা, এটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে, বলে দিলাম। আচ্ছা আমরা 8-এর 2 নাম্বারটা করাবো, এটা আমাদের করানো হয়নি। চলো আমরা 8-এর 2 নাম্বার, আর চলো 8-এর 2 নাম্বারটা আগে করাই। কী বলছে প্রশ্নটা দেখো, 8-এর 2 এখানে বলছে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। এমন দুটি ত্রিভুজ আছে সমদ্বিবাহু ত্রিভুজ যারা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত আছে। প্রমাণ করো যে এডি বিসি বাহুকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। বাহ, দেখো ভালো একটা প্রশ্ন। চলো এই প্রমাণটা আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে আমাদের দেখো দুটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো, ঠিক আছে, যা বিসি বাহুর বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে আমি দেখো এইভাবে একটা ত্রিভুজ আঁকছি, সমদ্বিবাহু ত্রিভুজ আবার আঁকতে হবে। এইভাবে একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা আমি এই যে বি আর সি, এবিসি। এবার এখানে দেখো তার বিপরীত, এই যে বিসি বাহুর বিপরীত অবস্থান করবে দুটি ত্রিভুজ। তাহলে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এই বিন্দুটা এখানে ডি নাম দিয়ে দিলাম। তাহলে এভাবে বিডি যোগ করো আর এদিকে সিডি যোগ করে দাও। তাহলে দেখো এই দুটি সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে অবস্থান করবে। ওকে, আচ্ছা এখানে যদি আমি এবিসি ত্রিভুজকে সমদ্বিবাহু বললে আমরা এখানে সমান দেখাতে পারবো। এই যে এবি আর এসি সমান, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু। তাহলে এখানে এবি সমান সমান এসি বলবো। আর এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমি সমানটা দেখাবো যে বিডি সমান সমান সিডি, সমদ্বিবাহু ত্রিভুজ, তার জন্য আমরা এটা পেয়ে যাব আমরা। আচ্ছা তাহলে দেখো যেটা আমাদের বলেছে এখানে যে এডি, মানে এই যে এডি আমি যুক্ত করব, যে এডি বিসিকে সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমি এডিটা যুক্ত করে দেখাই। এই যে আমি এডি যুক্ত করলাম না, তাহলে যে এডিটা বিসিকে সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। মানে সমদ্বিখণ্ডিত করা মানে এখানে যদি আমি একটা বিন্দু দিয়ে দিই, এটা আমাদের ই বিন্দু দিলাম,
তাহলে আমাদের সমদ্বিখণ্ডিত করা মানে বি সমান সমান ইসি দেখাতে হবে, আর এই কোণগুলো আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের প্রমাণ করতে বলেছে সমকোণের সমদ্বিখণ্ডিত। তো চলো দেখো আমি প্রমাণটা দেখাচ্ছি। দেখো প্রথমে আমি এক কাজ করি, আমি প্রথমে এই যে এবিডি ত্রিভুজ দেখতে পাচ্ছ আর এসিডি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো। চলো আমি এখানে দুটো ত্রিভুজ তুলি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর এখন এই যে দুটো ত্রিভুজ তুলে নিলাম, এদেরকে সর্বসম দেখাতে হবে। দুটি ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্য 3টি শর্ত সমান দেখাতে হয়। চলো 1 নম্বর শর্ত যদি আমি বলি, দেখো এইভাবে 1 নম্বর দিলাম, যেহেতু এখানে রোমান হরফের আছে তার জন্য এইভাবে 1 দিলাম। তাহলে 1 নম্বর শর্ত দেখাতে পারবো, দেখো এই ত্রিভুজের যে এবিডি ত্রিভুজের এবি বাহুর সঙ্গে সমান হবে এসিডি ত্রিভুজের এসি বাহুর সঙ্গে। যেহেতু দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার জন্য আমরা এবি সমান এসি যা আগে আমরা দেখিয়েছি। 1 নম্বর শর্ত হয়ে গেছে। এবার 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দেখো তো, আমরা এই যে দেখো এদিকে বিডি সমান সমান সিডি বলতে পারবো, যেটা আমরা যে পেয়েছি এখানে, এই যে বিডি সমান সমান সিডি মানে এবিডি ত্রিভুজের বিডি বাহুটা আর এসিডি ত্রিভুজের এই যে সিডি বাহুটা সমান হবে। তাহলে বিডি সমান সমান সিডি, 2 নম্বর শর্ত হয়ে গেছে। এবার 3 নম্বর শর্ত, 3টা শর্ত। 3 নম্বর শর্ত দেখো এই যে এডিটা দুটি ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে এখানে আমরা বলবো যে এডি সাধারণ বাহু, দুটি ত্রিভুজের একটি বাহু থাকলে তোমরা সাধারণ বাহু অনুসারে আরেকটা শর্ত দেখাতে পারবা। তা আমরা দেখিয়ে দিয়েছি দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত, যেটা বাহু 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 অনুসারে সর্বসম বলতে পারবো। তাহলে অতএব আমি লিখব ত্রিভুজ এবিডি সর্বসম, এভাবে সর্বসম চিহ্ন দেবা, ত্রিভুজ এসিডি। তাহলে এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি মানে দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম আমরা। তাহলে সর্বসম ত্রিভুজের কি হয়, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণগুলো আমরা সমান বলতে পারবো। অনুরূপ কোণ বলতে দেখো এখানে এই যে বলবো যে বিএডি, বিএ মানে এই কোণটা, এই যে বিএডি, তাহলে এখানে আমি দেখাবো বিএডি, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ আছে, এই কোণটাকে বলবো আমরা সিএডি, সমান সমান হয়ে যাবে সিএডি। ঠিক আছে। আচ্ছা তোমাদের এখানে বলে রাখি, এই যে বিএডিকে আমরা বিএইও বলতে পারবো। তা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, বিএডিকে বিএই বললাম, ওই কোণটাকে বোঝাচ্ছে, বিএডি বলতে পারো এই কোণটাকে, আর বিএই বলতে পারো, তাই তো। একইভাবে এই যে সিএডি কোণটাকে সিএই বলবো, এই বিন্দুটা নিব আমরা, তাহলে একে আমি সিএই নাম দিয়ে দিলাম, এভাবে 1 নং নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা এই মানটাকে কাজে লাগাবো আমরা। এখন আমরা আবার দুটি ত্রিভুজ নেব এখানে এবিই, আর নিব আমরা এসিই, এই দুটো ত্রিভুজকেও আমরা সর্বসম প্রমাণ করে দেখাবো। দেখো তাহলে এখানে আমি এখানে আবার নিব, আবার দুটি ত্রিভুজ যেটা বললাম যে এবিই, ত্রিভুজ এবিই ও ত্রিভুজ নেব এসিই, ত্রিভুজ এসিই এর এই দেখো এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ থেকে আবার 3টি শর্ত সমান দেখাবো সর্বসম দেখাতে হলে। 1 নম্বর শর্ত দেখো আমরা এই যে এখানে দেখো এই দুটো ত্রিভুজ এই দুটো কোণ সমান, যেটা আগে আমরা দেখালাম 1 নঙে। চলো আমরা লিখে দিচ্ছি, বিএই কোণটা সমান সমান আমরা পেয়ে যাব সিএইটা আগে প্রমাণ করলাম, এখানে লিখে দাও 1 থেকে। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো এই যে এই বাহুটা, দুটি ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে এইটাকে আমরা কি বলতে পারবো, সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এখানে 2 নম্বর শর্তে আমরা চলে আসবো, এই যে এইটা সাধারণ বাহু, দুটি ত্রিভুজের বাহু, সাধারণ বাহু, একটা শর্ত হয়ে গেল। ঠিক আছে, দুটো শর্ত পেয়ে গেলাম আমরা। 3 নম্বর শর্তে আমরা চলে আসবো। 3 নম্বর শর্ত দেখো, 3 নম্বর শর্তটা দেখো আমরা ছবি থেকে তোমাদের দেখাবো 3 নম্বর শর্তটা কী হবে। দেখো তো এই দুটো ত্রিভুজের এই যে এবি বাহুটা এসি বাহুটা সমান, তো এই যে সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে এখানে আমরা এবি বাহু সমান সমান এসি বাহু লিখতে পারবো। ঠিক আছে, যেহেতু এটা কি প্রশ্ন অনুসারে
এখানে তোমরা লিখতে পারো যে প্রশ্নানুসারে সমান আমরা দেখাতে পারি, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু এবিসিটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে এবি সমান এসি। দেখো আবার আমরা তিনটা শর্ত দেখো দুটো ত্রিভুজ থেকে পেয়ে গেছি, তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলবো। ত্রিভুজ এবি সর্বসম, এইভাবে সর্বসম দিবা ত্রিভুজ এসিই। তাহলে এখন এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে সর্বসম ত্রিভুজের আমরা কি পাবো? অনুরূপ বাহু সমান হবে আর অনুরূপ কোণও সমান হবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে অতএব এই যে বিই সমান সমান ইসি সমান, এবং আমরা দেখো অনুরূপ কোণ বলতে এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণও সমান হবে, সর্বসম ত্রিভুজ অনুরূপ কোণ সমান। তো এবং দিয়ে আমরা এখানে বলতে পারবো কোণ, এই কোণের নামটা আমরা বলবো এইবি সমান, আর এদিককার কোণটা আমরা বলতে পারবো এইসি। দেখো অনুরূপ বাহু সমান আর অনুরূপ কোণ সমান। আচ্ছা, আমাদের যেহেতু দেখো এই যে এই যে বিসিকে এডিটা সমকোণের সমদ্বিখণ্ডিত করবে। দেখো সমদ্বিখণ্ডিত তো হয়ে গেছে আমাদের, এবার শুধু এই দুটো কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। এই কোণটা 90 ডিগ্রি হয়, যেন এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা এখানে বলবো যে বিসি সরলরেখাংশের উপর যে ইএ দণ্ডায়মান লিখব, যেহেতু বিসি সরল রেখাংশের উপর ইএ দণ্ডায়মান, ঠিক আছে? এই দেখো এই যে বিসি সরলরেখার উপর ইএ আমাদের দণ্ডায়মান হওয়ার জন্য এই যে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হবে। কারণ বিসি তো এক সরলরেখা, তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি, দুটো কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। তার অতএব মানে এই দুটো কোণের যোগফল যেটা আমরা লিখেছিলাম, কোণ এইবি প্লাস কোণ এইসি কত যাবে? 180 ডিগ্রি। আচ্ছা, এরা তো দুজনই সমান, তাহলে এইবি রাখলাম, আর এই কোণটাকে আমরা এইবি করে দিলাম। যেহেতু দুজনই সমান, তাহলে এইসিকে আমরা এইবি লিখতে পারবো। তাহলে দুটো কোণ পেয়ে গেলাম, 2 কোণ এইবি করলাম, একে 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করো। এখানে 2 নং 18 আর এই শূন্যটা বসে যাবে, এটা 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এইবি আমাদের 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা এইসি কোণটা হয়ে যাবে, এই কোণটা যে এই সমান আছে না, এইসি এই কোণটা 90 ডিগ্রি। তা দেখো আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, যে 90 ডিগ্রি। আর এবং এখানে দেখো বি সমান ইসি আছে। তাহলে আমরা প্রমাণ দেখাতে পারলাম যে এই যে দেখো যে প্রমাণটা, আচ্ছা এটাকে যে বি সমান ইসি আছে না, তাহলে একে যদি আমি এটাকে নাম দেব 2 নং, 1 নং তো দিয়েছি, এটা 2 নং, আর এটাকে নাম দিয়ে দিলাম আমরা 3 নং। তাহলে এই যে 2 নং আর 3 নং থেকে বলতে পারবো যে বিসিকে এডি সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা এখানে লিখব 2 ও 3 থেকে বলা যায় লিখবো না, চলো পাই 2 ও 3 থেকে পাই যে বিসিকে একদম প্রশ্নটা যেভাবে বলেছে কথাটা দেখো, এখানে যেটা বলেছে যে এই যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাই লিখে দেবো আমরা যে এডি কমা বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে দেখো একদম যেটা প্রমাণ ছিল সেটা কিন্তু প্রমাণ নিয়ে চলে আসলাম, তাই তো? সমকোণ পেয়েছি, আর এই যে বি সমান ইসি, তাই তো? এই যে দেখো বি সমান ইসি, তারা সমদ্বিখণ্ডিত করেছে এডিটা বিসিকে, তাই তো? দেখো একদম প্রমাণটা চলে এসেছে। এখানে তোমরা লিখে দেবা প্রমাণিত। দেখো আমরা করে ফেলেছি 8 দাগের 2 নম্বর যে জ্যামিতিক প্রয়োগটা। এবার আমরা চলে আসবো 8 দাগের 3 নম্বর জ্যামিতিক প্রয়োগটা। আচ্ছা, এই জ্যামিতিক প্রয়োগটা আমাদের কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। এর জন্য তোমাদের যেতে হবে 7 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 8-2 প্রশ্নটা, 7 নম্বর স্কুলের 8-2 নম্বরটা আছে, ঠিক আছে?
তো দেখো আমরা কমপ্লিট আজকের যে 10 নম্বর স্কুল ছিল সম্পূর্ণ পাঠ আমরা করে দিয়েছি। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।